বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশে যে ভূমিকম্প ঘটেছে সেটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাআলার আযাব কতটা ভয়ঙ্কর হতে পারে। মাত্র 5.9 মাত্রার ভূমিকম্পে বাংলাদেশের প্রায় 19 জন মানুষ মারা যায় এবং আহত হয় শতাধিক। এটি ছিল বাংলাদেশের জন্য একটি আগাম সতর্কবার্তা। পরবর্তীতে বাংলাদেশে আরও শক্তিশালী ভূমিকম্প হবে এবং এই ভূমিকম্পের ঝুঁকিতে প্রায় 1 কোটি মানুষ রয়েছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ কতটুকু ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এবং ভূমিকম্পে আমাদের করণীয় কি? ভূমিকম্প নিয়ে সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। পৃথিবীতে এমন কোনো মহাদেশ নেই যেখানে ভূমিকম্প ঘটে না, তবে তুলনামূলকভাবে কিছু অঞ্চলে ভূমিকম্প বেশি হয়। কেন সেসব জায়গায় ভূমিকম্প এত বেশি হয়, আর বাংলাদেশ কি সেই জায়গাতে রয়েছে? তাছাড়া ভূমিকম্পের সাথে সুনামির কি সম্পর্ক রয়েছে? বন্ধুরা, ভূমিকম্পন মানে হচ্ছে ভূকম্পন। আমাদের পায়ের নিচের মাটি কিন্তু সারাক্ষণই কাঁপছে। রেল লাইনে ট্রেন যাওয়ার সময় কিংবা ভারী জিনিস উপর থেকে পড়লেও আমাদের পায়ের নিচের মাটি কাঁপে। আক্ষরিক অর্থে ভূমির কাঁপন হলেও এগুলো কিন্তু ভূমিকম্প নয়। ভূমিকম্পন হচ্ছে বিশেষ কিছু প্রাকৃতিক কারণে ঘটা ভূমির তীব্র কম্পন, যা বিস্তীর্ণ জায়গা জুড়ে অনুভূত হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, গ্রহাণু এবং উল্কাপিণ্ডের আঘাতেও ভূমিকম্প ঘটতে পারে। তবে সবথেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে মাটির নিচে পাত সঞ্চালন তত্ত্ব অনুযায়ী। বন্ধুরা, পৃথিবীর সবথেকে উপরের অংশ হচ্ছে লিথোস্ফিয়ার এবং এখানে বেশ কয়েকটি প্লেট রয়েছে। আর আমাদের পায়ের নিচে এই মাটিগুলো কিংবা প্লেটগুলো প্রতিনিয়ত সরছে, বা বলতে পারেন পাত সঞ্চালনের কারণে সঞ্চালিত হচ্ছে। এরকম দুটো পাতের মধ্যকার সীমানা বা ডিসকন্টিনিউটিকে বলা হয় ফাটল রেখা বা ফল্ট লাইন। এরকম ভাবে চারদিকে লম্বা ফাটল থাকে, আর এই প্লেটগুলো একে অপরের উপরে উঠে যাওয়ার কারণে সব সময় চাপের উপরে থাকে। আবার কোথাও আনুভূমিকভাবে পাশাপাশি সরে যাওয়ার কারণে এই টেকটনিক প্লেটগুলো চাপে থাকে। শিলার ঘর্ষণ এবং ভাঙন প্রতিরোধ ক্ষমতা আছে বলে এই ধরনের প্লেটের চাপের সৃষ্টি হয়। প্লেটের এই সঞ্চালন যেহেতু বিরামহীনভাবে চলতে থাকে, তাই ধীরে হলেও এই চাপ ক্রমাগতভাবে বাড়তেই থাকে। ফলে একসময় তা শিলার ক্ষমতার বাইরে চলে যায়, আর ঠিক তখনই ভেঙে যায় শিলাগুলি। তখন একটি পাত আরেকটি পাতের উপরে উঠে যায় বা আগে পেছনে পিছলে চলে যায়। আর যখনই এই পাতগুলো ভেঙে যায়, তখন তার ভেতর থেকে নিঃসরণ হয় অনেক দিন ধরে জমে থাকা এনার্জি, আর তখন কেঁপে ওঠে মাটি। তখনই ঘটে ভূমিকম্প। এই কারণে পৃথিবীর সব থেকে বেশি এবং বড় ভূমিকম্পগুলো ঘটে পৃথিবীর চারিদিকে টেকটনিক প্লেটের যে ফাটলগুলো রয়েছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন মিড আটলান্টিক ভূশিরা, আলপালাইট বেল্ট, সার্কারাম প্যাসিফিক বেল্ট, এই বরাবর টেকটনিক প্লেটের ফাটল রয়েছে। আর আইসল্যান্ড, নেপাল, জাপান, ইন্দোনেশিয়া, চিলি বা আমেরিকার পশ্চিম উপকূলে বড় বড় ভূমিকম্পগুলো ঘটতে দেখে, কারণ এই দেশগুলোর উপর দিয়ে এই ফাটলগুলো গিয়েছে। এই মুক্তি পাওয়া এনার্জির উপরে নির্ভর করে ভূমিকম্প কত মাত্রার হবে। এই যে শিলার ভাঙন বা পিছলে যাওয়া যতটা লম্বা এবং চওড়া জায়গা জুড়ে হবে এবং স্থানচ্যুতি যত বিশাল হবে, ততই বেশি হবে এই মুক্তিপ্রাপ্ত শক্তি, আর ঠিক ততই সুদূর প্রসারী এবং বেশি মাত্রার হবে ভূমিকম্প। এখনো পর্যন্ত 1960 সালে সবথেকে বড় ভূমিকম্প হয়েছিল চিলিতে। সেটি ছিল 1600 কিলোমিটার লম্বা আর 240 কিলোমিটার চওড়া। আপনি চোখ বুজে একবার কল্পনা করুন কি বিশাল পরিমাণ শক্তি মুক্তি পেয়েছিল। তবে ভূমিকম্পে কতটা ক্ষতি হবে সেটা তার মাত্রার উপরে নির্ভর করে না। চিলির এই ভয়ানক 9.5 মাত্রার ভূমিকম্পে মারা গিয়েছিল 1650 জন আর ক্ষয়ক্ষতি হয়েছিল $500 কোটি। অথচ 2015 সালে নেপালে 7.5 মাত্রার ভূমিকম্প ঘটেছিল এবং এই ভূমিকম্পে মারা গিয়েছিল প্রায় 9000 মানুষ। আবার 1964 সালে আলাস্কায় 9.2 মাত্রার বিশাল ভূমিকম্প হয়। এতে বিশাল এলাকা জুড়ে ক্ষতি হলেও তেমন প্রাণহানি হয়নি। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নির্ভর করে এই এলাকা জুড়ে জনবসতি কতখানি, প্রধানত তার উপরেই নির্ভর করে। এখন প্রশ্ন হচ্ছে, ভূমিকম্প যেখান থেকে সৃষ্টি হয়, মানে এপিসেন্টার, সেখান থেকে ভূমিকম্প সৃষ্টি হয়ে চারিদিকে কিভাবে ছড়িয়ে পড়ে। একটি ফাটল থেকে ভূমিকম্প উৎপত্তির সঙ্গে সঙ্গে সেখান থেকে মুক্তি পাওয়া শক্তি ভূত্বকের শিলার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। বলতে পারেন পানিতে আমরা ঢিল মারলে যেভাবে ঢেউ চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে। তবে পানিতে এক ধরনের ঢেউই হয় যা পানির পৃষ্ঠকে উঠানামা করায়, কিন্তু ভূমিতে ছড়ায় 4 রকমের ঢেউ। প্রথমটি হচ্ছে পি তরঙ্গ। এটি শিলাকে ঝাঁকায় যেদিকে এগিয়ে যাচ্ছে সেই বরাবর, এবং এটি সব থেকে দ্রুত গতিতে ছড়ায়।
দ্বিতীয়টি হচ্ছে এস তরঙ্গ। ঢেউটি যেদিকে এগোচ্ছে সেদিকে আড়াআড়িভাবে তাকে ঝাঁকায় এবং তার গতি পি ওয়েভের থেকে খানিকটা কম। পি তরঙ্গ এবং এস তরঙ্গ দুটোই ভূত্বকের গভীর অংশ দিয়ে ছড়ায় এবং এগুলো পৌঁছায় অনেক দূর পর্যন্ত। পি ওয়েভের কথা বললে এটি পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম করতে পারে। 3 নম্বর ঢেউটি হচ্ছে লাভ ওয়েভ, বা যাকে এল তরঙ্গ বলা হয়। নামটি দেওয়া হয়েছে ব্রিটিশ বিজ্ঞানীর নাম অনুযায়ী, যিনি এটি প্রথম গাণিতিকভাবে প্রকাশ করেছিলেন। এই ঢেউটি এস ওয়েভের মতোই ছড়ায়, তবে মূলত এটি ভূপৃষ্ঠেই সীমাবদ্ধ থাকে। 4 নম্বর ঢেউটি হচ্ছে আর তরঙ্গ। এটি ভূপৃষ্ঠকে দোলায় ঠিক পানির ঢেউয়ের মতো। শেষের 2 তরঙ্গ অর্থাৎ এল তরঙ্গ এবং আর তরঙ্গ এগুলো ভূপৃষ্ঠে আঁকড়ে থাকে এবং এগুলো বেশি দূর ছড়াতেও পারে না, তবে এদের দোলনের ব্যাপ্তি অপেক্ষাকৃত বড় এবং এরা সবচেয়ে বেশি ধ্বংস ঘটায়। এখন প্রশ্নটি হচ্ছে ভূমিকম্পের সাথে সুনামির কি সম্পর্ক রয়েছে? 2004 সালে ইন্দোনেশিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্প থেকে সৃষ্টি হয়েছিল প্রায় 30 মিটার উঁচু সুনামি। সমুদ্রের তলেও এরকম অনেক ফাটল রয়েছে। যদি এ সকল ফাটলের কোথাও শিলার চ্যুতি হয়, মানে যদি সমুদ্রের মধ্যে ভূমিকম্প উৎপন্ন হয়, তবে সেখানে সমুদ্রের পানি ভীষণভাবে ঝাঁকানি খায়, সেখানে সৃষ্টি হয় বিশালাকার ঢেউয়ের। আর যখন সেই ঢেউগুলো তীরে এসে আছড়ে পড়ে, তখনই শুরু হয় আচমকা প্লাবন। এই বিশাল ঢেউ আছড়ে পড়াকে বলা হয় সুনামি। সমুদ্রের নিচে আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং অন্যভাবেও ভূমিকম্পর সৃষ্টি হতে পারে। রেকর্ড রাখার পরে এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় সুনামি ঘটেছিল 1954 সালে আলাস্কার ফেয়ারওয়েদার ফল্ট বরাবর। সমুদ্রে 914 মিটারের বিশাল এক শিলাখণ্ড পড়ে সৃষ্টি করেছিল 524 মিটার উঁচু সুনামি। এটা কত বড় আপনি কল্পনাতেও চিন্তা করতে পারবেন না। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। আর ভূমিকম্পের সময় আপনারা সাবধানে থাকবেন আর বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন। এখন থেকে আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং তওবা করা উচিত। তাই আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।